কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। রাজ্য সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকরাইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন, দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে। कोऑपरेटिव आंदोलन में इस देश के असंगठित कृषि क्षेत्र को संगठित करने की क्षमता है। मैं अमूल का ही उदाहरण देना चाहता हूं। आज जिन्होंने यहां पर इतना बड़ा काम किया है, आज वो विश्व की नंबर 1 कोऑपरेटिव सोसाइटी बनी है। रोज 3 करोड़ लीटर दूध का प्रोसेसिंग हमारा अमूल आंदोलन करता है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 9টি জেলায় 1400 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি গুদাম ঘরের শিলান্যাস করেন তিনি। 11টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধির হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই নতুন প্লান্ট চালু হলে রাজ্যের শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার মিষ্টি দইয়ের বাণিজ্যিক প্রসারে মিষ্টি বিপ্লব শুরু হবে। আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাকরাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গে শিল্পায়নের জোয়ার আসতে চলেছে। আমাদের রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিক প্রডিউস করার রাজ্য তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা বেরিয়ে এসেছি। পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এগুলো কোনো স্লোগান থাকবে না। আগামী 8-10 মাস পরে, 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নতুন পশ্চিমবঙ্গকে চিনবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আজ দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে তিনি বলেন, ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে এই মিউজিয়াম বড় ভূমিকা নেবে বলে শ্রী শাহ আশা প্রকাশ করেন। ওঙ্কার ধ্বনি থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত ভাষার বিবর্তনের সমগ্র যাত্রাপথকে এখানে তুলে ধরা হয়েছে। বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় বাংলা সমগ্র দেশের চেতনাকে পথ দেখাত। সংকীর্ণ মতাদর্শের কারণে বাংলার এই অবদান কিছুটা ম্লান হলেও আগামী দিনে তা স্বমহিমায় ফিরবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। तो बंगाल भारतीय चेतना का, समग्र भारतीय चेतना का एक वैश्विक प्रकाश स्तंभ रहा है। एक लंबा कालखंड आया जब हमारी भारतीय सांस्कृतिक चेतना को बंगाल से विमुख करने का प्रयास किया गया। ये बंगाल ही है जहां महर्षि अरविंद जन्मे थे, जहां विवेकानंद और रामकृष्ण जन्मे थे, जहां चैतन्य महाप्रभु। ये बंगाल ने ही सबसे अच्छे वैज्ञानिक, सबसे अच्छे साहित्यकार, सबसे बड़े क्रांतिकारी वीर सुभाष बाबू को देने का काम किया था। উল্লেখ্য, ভারতের 22টি সাংবিধানিক ভাষার দীর্ঘ ইতিহাস বিবর্তনকে তুলে ধরা হবে এই শব্দ জাদুঘরে। এর আগে শ্রী শাহ আজ কলকাতায় সৌজন্য সভাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ গুরুত্বপূর্ণ আধিকারিক ও পুলিশ কর্তা উপস্থিত ছিলেন। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া NCPI এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াকআউট করেন, যদিও পরে তারা ফের বৈঠকে যোগ দেন।
সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। প্রস্তাবিত সীমা পুনর্নির্ধারণ বিল এবং বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিলকে কঠোর ও গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে এই দুই বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদল বৈঠক ডাকার আবেদন করেছেন তিনি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। 25শে জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন গত শুক্রবার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি আজ জানিয়েছেন, এখনও করোনা সংক্রমণ থাকলেও সংক্রমণের তীব্রতা কম। রাজ্য সরকার যেকোনো পরিস্থিতির জন্য সব রকমভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দক্ষিণ 24 পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ আজ জরুরি ভিত্তিতে এই মামলার শুনানিতে জানিয়েছে, চলতি মাসের শেষ অথবা এই মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে ততদিন এই স্থগিতাদেশ বজায় থাকবে। এর মধ্যে ওই সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি রাজ্যকে আদালতে পেশ করতে হবে। আগামীকাল নির্দিষ্ট বেঞ্চে মামলার শুনানি শুরু হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, হুগলির সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। চুঁচুড়ার বড়বাজারে সাংবাদিক বৈঠকে প্রবীণ এই নেতা অভিযোগ করেন, বর্তমানে দল আর পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের মর্যাদা দিচ্ছে না। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাকের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। উত্তর 24 পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শাহেনশাহ নামে আরও এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 2। এর আগে গতকাল মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে কামারহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শামীমকে ভুয়ো পরিচয়ে সুপারি বাগান এলাকায় ওই ঘর ভাড়া পাইয়ে দিতে শাহেনশাহ সহায়তা করেছিল বলে অভিযোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আগামীকাল হুগলি তারকেশ্বরে বিপুল ভক্ত সমাগমের সম্ভাবনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় প্রতি 5 কিলোমিটার অন্তর সরকারের তরফে সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারকেশ্বর মন্দির চত্বরে আজ বিকেলে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হবে। একটি প্রতিবেদন। সারা বিশ্বের সঙ্গে ফুটবলের মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়ামের আদলে ক্লাবগুলির সংলগ্ন মাঠে গোলপোস্ট ও ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি, ইয়ামালের কাটআউট। ভারতীয় সময় রাত 12:30টায় ম্যাচ শুরু হলেও ইতিমধ্যেই অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে।